দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিলেন নেতানিয়াহু। এরপর জানিয়ে দিব চীন, ভারত, পাকিস্তান কার কাছে কত পারমাণবিক অস্ত্র। এদিকে ঈদুল আজহার দিন টেলিভিশন বার্তায় যা বললেন ইসমাইল হানিয়া। এরপর জানিয়ে দেব যুদ্ধবিরতির দাবিতে নেতানিয়াহুর বাড়ির সামনে গণবিক্ষোভ। আরো জানিয়ে দিব কিমের দেশে যেখানে থাকবেন পুতিন। সর্বশেষ জানিয়ে দেব পশ্চিম তীরের পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে বলেছে জাতিসংঘ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিলেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার নেতৃত্বাধীন যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন। এই মন্ত্রিসভার 6 জন সদস্য ছিল। সম্প্রতি মন্ত্রিসভা থেকে অন্যতম সদস্য বেনি গ্যান্টস পদত্যাগ করেন। আল জাজিরার খবরে বলা হয়, রাজনৈতিক নিরাপত্তা সভার বৈঠকে সোমবার নেতানিয়াহু মন্ত্রিসভা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন। নেতানিয়াহুর মন্ত্রিসভার কট্টর ডানপন্থী সদস্যরা তাকে নতুন মন্ত্রিসভার জন্য চাপ দিচ্ছেন। জাতীয়তাবাদী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এবং ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতমার বেন গভির দাবি জানিয়ে আসছেন, ইসরায়েলকে অবশ্যই গাজায় যুদ্ধ চালিয়ে যেতে হবে। যদিও ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র সহ অন্য মিত্ররা কিছু মাত্রায় সংযমী হওয়ার আহ্বান জানাচ্ছেন, তবে নেতানিয়াহু উল্লিখিত সদস্যের দাবি এতদিন পর্যন্ত প্রত্যাখ্যান করে আসছিলেন। নেতানিয়াহু জানিয়েছেন, জোটভুক্ত দলগুলোর নেতাদের নিয়ে নতুন মন্ত্রিসভা গঠিত হবে না। এর পরিবর্তে সংবিধিবদ্ধ জাতীয় সুরক্ষা কাউন্সিল উচ্চতর ফ্রিকোয়েন্সি সিদ্ধান্ত গ্রহণ করবে। নেতানিয়াহু প্রয়োজনে অ্যাডহক ভিত্তিতে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে পরামর্শ করবেন। চীন, ভারত, পাকিস্তান কার হাতে কত পারমাণবিক অস্ত্র। ভারত 1974 সালে প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়। পাকিস্তান এই পরীক্ষা চালায় 1998 সালে। তবে পারমাণবিক অস্ত্রের সংখ্যায় ভারতের চেয়ে সামান্য পিছিয়ে আছে পাকিস্তান। অন্যদিকে 1964 সালে প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানো চীন অস্ত্রের সংখ্যা বিবেচনায় প্রতিবেশী ভারত ও পাকিস্তানের চেয়ে অনেকটাই এগিয়ে। সুইডেনের চিন্তক প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে। গতকাল সোমবার প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনের তথ্য অনুযায়ী এসব দেশের মধ্যে চলতি বছরের জানুয়ারিতে সবচেয়ে বেশি 5040টি পারমাণবিক অস্ত্রের মজুদ রয়েছে যুক্তরাষ্ট্রের কাছে। দেশটির পারমাণবিক অস্ত্রের মজুদ গত বছরের তুলনায় কমে এসেছে। 2023 সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের কাছে 5244টি পারমাণবিক অস্ত্র ছিল। একই চিত্র দেখা গেছে রাশিয়ার ক্ষেত্রেও। 2023 সালের জানুয়ারিতে দেশটির কাছে 5000-এর বেশি পারমাণবিক অস্ত্র ছিল। বছরের ব্যবধানে কিছুটা কমলেও সেই সংখ্যা এখনো 5000-এর বেশি। ঈদুল আজহার দিন টেলিভিশন বার্তায় যা বললেন ইসমাইল হানিয়া। গাজার সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবে হামাস যে প্রক্রিয়া জানিয়েছে তা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পরিকল্পনায় উত্থাপিত নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। রবিবার ঈদুল আজহা উপলক্ষে টেলিভিশনে দেওয়া এক ভাষণে হামাসের কাতার ভিত্তিক নেতা ইসমাইল হানিয়া এ কথা বলেন। ফিলিস্তিনি বন্দীদের জন্য ইসরায়েলি জিম্মি বিনিময়ের কথা উল্লেখ করে হানিয়া বলেন, হামাস এবং ফিলিস্তিনি গোষ্ঠীগুলি একটি বিস্তৃত চুক্তির জন্য প্রস্তুত, যার মধ্যে যুদ্ধবিরতি, উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, ধ্বংস হওয়া অবকাঠামোর পুনর্নির্মাণ এবং একটি বিস্তৃত বন্দি বিনিময় চুক্তি অন্তর্ভুক্ত রয়েছে। গত 31শে মে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য আলোচনার পাশাপাশি ইসরায়েলে আটক ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে ইসরায়েলি জিম্মিদের পর্যায়ক্রমে বিনিময়ের একটি 3 পর্যায়ের প্রস্তাব উত্থাপন করেছিলেন।
যুদ্ধবিরতির দাবিতে নেতানিয়াহুর বাড়ির সামনে গণবিক্ষোভ। যুদ্ধবিরতি, জিম্মি নাগরিকদের ফিরিয়ে আনা, সরকারের পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে পশ্চিম জেরুজালেমে আন্দোলন চলছে। সোমবার হাজার হাজার ইসরায়েলিদের রাস্তায় নামতে দেখা যায়। তাদের দমনেও কঠোর পদক্ষেপ নিয়েছে পুলিশ। জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গের চেষ্টার পাশাপাশি গ্রেফতার করা হয়েছে অন্তত ৮ জনকে। খবর নিউ ইয়র্ক টাইমসের। প্রতিবেদনে বলা হয়েছে, জেরুজালেমে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাড়ির সামনেও সোমবার রাতে গণবিক্ষোভ হয়েছে। ১০ সহস্রাধিক ইসরায়েলি অবিলম্বে নতুন নির্বাচন সহ নানা দাবি আদায়ে এদিন রাস্তায় নেমে আসেন। তাদের দমনে শক্তি প্রয়োগ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের সঙ্গে সংঘর্ষে ইতোমধ্যে নিহত হয়েছে অন্তত ৩ জন। গাজায় চলমান আগ্রাসন নিয়ে নেতানিয়াহুর ওপর চাপ আসছে আন্তর্জাতিক সম্প্রদায়ের। যুদ্ধবিরতির জন্য আলোচনা অব্যাহত রেখেছে প্রধান মিত্র ও অস্ত্রদাতা যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ। সেই আগ্রাসন যথাযথভাবে ব্যবস্থাপনা করতে না পারার অভিযোগ তুলেছেন খোদ ইসরায়েলের নাগরিকরাই। কিমের দেশে যেখানে থাকবেন পুতিন। ২ যুগ পর মিত্রদেশ উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২ দিনের এই সফরে দেশটিতে তাকে অন্তত ১ রাত অবস্থান করতে হবে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর বলছে, উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে কুংসুসান গেস্ট হাউসে উঠবেন পুতিন। পুরো সফরেই রাশিয়ার প্রেসিডেন্টের আবাসস্থল এই গেস্ট হাউস। ২০১৯ সালে রাষ্ট্রীয় সফরে কিমের দেশে গিয়েছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনিও থেকেছিলেন কুংসুসানে। ২ দিনের রাষ্ট্রীয় সফরে আজ মঙ্গলবার উত্তর কোরিয়া যাচ্ছেন পুতিন। এ সময় কিম জং উনের সাথে দ্বিপাক্ষিক স্বার্থগত নানা বিষয়ে আলাপ করবেন কিম। কয়েকটি চুক্তিও হতে পারে। পশ্চিম তীরের পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে বলেছে জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার প্রধান সতর্ক করে দিয়ে বলেছেন, পশ্চিম তীরের পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে। অন্যদিকে গাজায় বিবেকহীন মৃত্যু ও দুর্ভোগ চলছে। খবর অনুসারে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনে বলেন, পূর্ব জেরুজালেম সহ পশ্চিম তীরের পরিস্থিতি নাটকীয়ভাবে অবনতির দিকে যাচ্ছে। গাজায় ইসরায়েলি সামরিক তৎপরতা এবং জনবহুল এলাকা জিম্মি করে রাখার বিষয় উল্লেখ করে তুর্ক বলেন, গাজা